প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের ওপর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ইতিহাস জি অথবা সিসি 2 পেপারের ওপর থেকে সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ 3টি 10 মার্কের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন 3টি ছিল, দেখো। প্রথম কোশ্চেন ছিল কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল আদি মধ্যযুগে ভারতের শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পর্যালোচনা করো। অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। এবং 3 নম্বর কোশ্চেন ছিল শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। এই যে কোশ্চেন 3টি তোমাদের জন্য রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই কোশ্চেন 3টির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষা যাওয়ার আগে, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও, তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে, অ্যান্সারগুলি দেখে নাও। দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল কৈবর্ত বিদ্রোহের সম্পর্কে আলোচনা করো। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট ভূমিকা। পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে 1070 থেকে 75 খ্রিস্টাব্দে কৈবর্ত দিব্যের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। সন্ধ্যাকার নন্দীর রামচরিত থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। এই বিদ্রোহ ঘটার পিছনে বেশ কিছু কারণ বিদ্যমান ছিল, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ রয়েছে, দেখো, মহিপালের অন্যায়ভাবে ক্ষমতা লাভ। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের মতে দ্বিতীয় মহিপাল অন্যায়ভাবে পাল বংশের শাসন ক্ষমতা দখল করেন। তখন রামপাল ছিলেন সর্বসম্মত যোগ্য ব্যক্তি, কিন্তু দ্বিতীয় মহিপাল রামপাল ও সুরপালকে কারারুদ্ধ করে নিজে সিংহাসনে বসেন। এই অন্যায়ের বিরুদ্ধে বাংলার তৎকালীন কিছু নিম্ন শ্রেণীর মানুষ যথা কৈবর্তরা যুদ্ধ করেছিল। দ্বিতীয় কারণ রয়েছে ধর্মীয় কারণ। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা কৈবর্তদের মৎস্য হত্যার বিরুদ্ধে নির্দেশ জারি করেছিল। ঐতিহাসিক বিনয়চন্দ্র সেনের মতে এর ফলে কৈবর্তরা বিদ্রোহী ঘোষণা করে। 3 নম্বর কারণ ছিল মহিপালের অত্যাচার। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে কৈবর্তরা ছিল যুদ্ধপ্রিয় জাতি। দ্বিতীয় মহিপালের অত্যাচারে জর্জরিত হয়ে তারা শেষ পর্যন্ত বিদ্রোহ শুরু করেছিল। 4 নম্বর বলা হয়েছে অর্থনৈতিক কারণ। কৈবর্ত বিদ্রোহের পিছনে অর্থনৈতিক কারণ ছিল গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ভূতীন্দ্রনাথ দত্ত দেখিয়েছেন যে পাল যুগে কৈবর্ত সম্প্রদায় আর্থিক দিক থেকে খুবই শোষিত হয়েছিল। এই শোষণের হাত থেকে মুক্তি লাভের জন্য তারা বিদ্রোহ করেছিল। 5 নম্বর বলা হয়েছে পাল রাজাদের দুর্বলতা। দেবপাল পরবর্তী সময়ে পাল রাজাদের দুর্বলতার ফলে বহু সামন্ত রাজ্য বিদ্রোহী হয়ে উঠেছিল এবং দিব্যের নেতৃত্বে কৈবর্ত সম্প্রদায় পাল রাজাদের দুর্বলতা ও অভ্যন্তরীণ কলহের সুযোগ নিয়ে নিজেদের ক্ষমতা বিস্তার ঘটানোর জন্য 1075 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ শুরু করেছিল। এবং পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। কেউ একে গণ অভ্যুত্থান বলেছেন, আবার অনেকেই এই বিদ্রোহকে একটি সামাজিক বিদ্রোহ, ধর্মীয় বিদ্রোহ প্রভৃতিভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমত ঐতিহাসিক যদুনাথ সরকার প্রমুখ মনে করেন যে কৈবর্ত বিদ্রোহ ছিল একটি গণ অভ্যুত্থান। কৈবর্তরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। তবুও এই বিদ্রোহ উত্তরবঙ্গের বহু সামন্ত রাজা এবং সাধারণ মানুষ যোগদান করে পাল রাজাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং কৈবর্ত বিদ্রোহ গণবিদ্রোহের রূপ নেয়। দ্বিতীয়ত বলা হয়েছে ডক্টর বিনয়চন্দ্র সেন কৈবর্ত বিদ্রোহকে সামাজিক বিদ্রোহ বলেছেন। পাল রাজারা নির্দেশ জারি করেছিলেন যে মৎস্য হত্যাকারী কৈবর্তরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারবে না। এছাড়া পাল রাজারা অহিংস নীতি অনুসরণ করে দেশে মৎস্য শিকার নিষিদ্ধ ঘোষণা করেন। ফলে কৈবর্তরা সামাজিক সমস্যার সম্মুখীন হয় এবং বিদ্রোহের পথ বেছে নেয়। তৃতীয়ত বলা হয়েছে ঐতিহাসিক এসপি লাহিড়ী এই বিদ্রোহকে একটি শ্রেণী বিদ্রোহ বলেছেন। চতুর্থত বলা হয়েছে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কৈবর্ত বিদ্রোহকে দুর্বল রাজাদের বিরুদ্ধে একটি সামন্ততান্ত্রিক বিদ্রোহ হিসেবে মত প্রকাশ করেছেন। তিনি বলেন এই বিদ্রোহ ছিল পাল সাম্রাজ্যের ভাঙনের একটি বহিঃপ্রকাশ মাত্র। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা হলো। এরপর দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আদি মধ্যযুগে ভারতের
শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পর্যালোচনা করো, অথবা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখে নাও। প্রথম পয়েন্ট বলা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের শিক্ষার বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দক্ষিণ বিহারের রাজগৃহ অঞ্চলে নালন্দা অবস্থিত ছিল। সম্ভবত গুপ্ত যুগের প্রথম কুমারগুপ্ত 5ম শতাব্দীর শেষার্ধে এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেন। বিভিন্ন লিপিতে এই বিশ্ববিদ্যালয়কে শ্রী নালন্দা মহাবিহার নামে অভিহিত করা হয়েছে। গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হলেও নালন্দা বিশ্ববিদ্যালয় সর্বাধিক খ্যাতি লাভ করেছিল হর্ষবর্ধনের সময়ে। পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে শিক্ষার পরিকাঠামো। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল কেন্দ্রীয় বিহার। এখানে বিনা ব্যয়ে ছাত্ররা আবাসিক হিসেবে পঠন পাঠনের সুযোগ পেত। এই বিশ্ববিদ্যালয়ে প্রবাসিকা পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি করা হতো। পরীক্ষার ব্যবস্থা ছিল খুবই কঠোর। দেশ ও দেশের বাইরে থেকে ছাত্ররা এখানে পড়াশোনার জন্য আসতো। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় প্রায় 10,000 ছাত্র এখানে শিক্ষা লাভ করত এবং 1,500 শিক্ষক ছাত্রদের পাঠদান করতেন। তাছাড়া এখানে 7টি মঠ ও 8টি হলঘর ছিল যেখানে ছাত্ররা থাকত। এবং পরবর্তী বলা হয়েছে পাঠ্যক্রম। নালন্দা বিশ্ববিদ্যালয় কলা ও বিজ্ঞানের বিভিন্ন শাখা ছাড়াও ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্ম এবং বিভিন্ন দার্শনিক তত্ত্বের বিষয়ে পাঠদান করা হতো। বিশেষত বেদ, ব্যাকরণ, নীতিশাস্ত্র, বৌদ্ধ ধর্ম ও দর্শন, গণিত, রসায়ন, ইতিহাস, ভূগোল, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো। হর্ষবর্ধন এই বিদ্যালয়ের উন্নতির জন্য প্রচুর আর্থিক সাহায্য প্রদান করেন। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে শিক্ষণ পদ্ধতি। নালন্দা মহাবিহারে মূলত আবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করা হতো। এছাড়া বিতর্ক, আলোচনা চক্র প্রভৃতি মৌখিক উপায় অবলম্বন করা হতো। সকল শিক্ষার্থীর উপাধি দান করা হতো। পরবর্তী পয়েন্ট ছিল দেখো গ্রন্থাগার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামে 3টি বিশাল গ্রন্থাগার ছিল। পরবর্তী পয়েন্ট রয়েছে শিক্ষার বিকাশ। নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষার বিকাশ ঘটার পিছনে সেখানকার শিক্ষকদের অবদান ছিল। বিখ্যাত পণ্ডিত শিলভদ্র ছাড়াও ধর্মপাল, স্থিরমতি, জ্ঞানচন্দ্র প্রমুখ পণ্ডিত এখানে পাঠদান করতেন। হিউয়েন সাং এবং ই সিং এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে নিয়মানুবর্তিতা। নালন্দা মহাবিহারের শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে কঠোরভাবে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা মেনে চলতে হতো। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারে দৈনন্দিন কাজ সম্বোধন করা হতো। তাই নালন্দা মহাবিহারের দীর্ঘ গৌরবময় ইতিহাসে বিশৃঙ্খলার কোনো নজির নেই। পরবর্তী নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন ছিল দেখো শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। প্রথম পয়েন্টে বলা হয়েছে গৌড়ের উত্থান। বাংলাদেশের ইতিহাসে শশাঙ্কের উত্থান এক তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি প্রথম বাংলাকে সার্বভৌম শক্তিতে পরিণত করেন এবং ভারতের বৃহত্তর রাজনীতির অংশীদার হন। শশাঙ্কের কার্যাবলী সম্পর্কে কোনো নিরপেক্ষ বিবরণ পাওয়া যায় না। তবু বাণভট্টের হর্ষচরিত, হিউয়েন সাংয়ের বিবরণ, হর্ষবর্ধনের শিলালিপি, শশাঙ্কের আমলে মুদ্রা প্রভৃতি থেকে তার সম্পর্কের কিছু বিক্ষিপ্ত তথ্য জানা যায়। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে সাম্রাজ্য বিস্তার। গুপ্ত যুগে শশাঙ্ক ছিলেন একজন সামন্ত রাজা। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে তিনি 606 খ্রিস্টাব্দে গৌড়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর তিনি সাম্রাজ্য বিস্তারের নীতি নেন। তিনি কামরূপের রাজা ভাস্কর বর্মনকে পরাজিত ও বন্দী করেন। উড়িষ্যার দ্বন্দ্বভুক্তি অতিক্রম করে গঞ্জাম জয় করেন। 619 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে শশাঙ্কের প্রাধান্য বজায় ছিল। পশ্চিম দিকে তিনি মগধ জয় করেন। এরপর কনৌজ দখলের জন্য শশাঙ্ক সচেষ্ট হন। পরবর্তী পয়েন্ট বলা আছে মিত্রজোট গঠন। কনৌজের সঙ্গে ইতিমধ্যে থানেশ্বর রাজ্যের একটি শক্তিশালী মিত্রজোট তৈরি হয়েছিল। তাই শশাঙ্ক এই জোটকে পরাজিত করার জন্য মালবের রাজা দেবগুপ্তের সঙ্গে মিত্রতা করেন। ফলে উভয়ের শক্তি বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে কনৌজের অভিযান। মালবের সঙ্গে মিত্রতা স্থাপনের পর শশাঙ্ক ও দেবগুপ্ত যৌথ বাহিনী 606 খ্রিস্টাব্দে কনৌজ আক্রমণ করে। এই যুদ্ধে কনৌজের রাজা গ্রহবর্মন পরাজিত ও নিহত হন এবং থানেশ্বরের রাজকন্যা তথা গ্রহবর্মনের স্ত্রী রাজশ্রীকে বন্দী করা হয়। এই ঘটনার খবর পেয়ে থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ শুরু করেন এবং মালবের রাজা দেবগুপ্তকে পরাজিত করেন। কিন্তু শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হন। রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন
এবং প্রথমেই তিনি কনৌজ অভিযান করেন। এরপর হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মনের সঙ্গে মিত্রতা তৈরি করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। যুদ্ধে শশাঙ্ক পরাজিত হয়। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে দেখো শাসন ব্যবস্থা। শশাঙ্কের শাসন ব্যবস্থা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে রাজধানী কর্ণ সুবর্ণ ছিল সম্পদশালী নগর। তিনি একজন প্রজা কল্যাণকর্মী রাজা ছিলেন। সেচ কাজের জন্য তিনি বহু জলাশয় নির্মাণ করেন। ধর্মের ক্ষেত্রে তিনি ছিলেন শৈব ধর্মের উপাসক। বৌদ্ধ গ্রন্থগুলিতে শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষের কথা বলা হয়েছে, কিন্তু রমেশচন্দ্র মজুমদার সহ প্রমুখ ঐতিহাসিক এই ধারণার বিরোধিতা করেছেন, কেননা তিনি বহু বৌদ্ধ মঠে আর্থিক সাহায্য দেন। পরবর্তী সর্বশেষ পয়েন্ট ছিল মূল্যায়ন। শশাঙ্ক এক সাধারণ অবস্থা থেকে নিজের যোগ্যতায় গৌড়ের অধিপতি হয়েছিলেন। তিনি রাজ্য জয়ের মধ্য দিয়ে বাংলাকে সার্বভৌম শক্তিতে পরিণত করেন। প্রাচীন ভারতে বাংলাতে এখন উত্তর ভারতের বিভিন্ন শক্তির অধীনে থাকত। শশাঙ্ক প্রথম ইতিহাসের দিক পরিবর্তন ঘটান এবং কনৌজ থেকে গঞ্জাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ওপর বাংলার আধিপত্য প্রতিষ্ঠা করেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার। সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি ইম্পর্টেন্ট 10 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে।